অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশন স্টুডিও থেকে আপনাদের এই রোজকার প্রিয় সরাসরি স্বাস্থ্য অনুষ্ঠান কেমন আছেন অনুষ্ঠান থেকে আপনাদের সাথে পুরোটা সময় জুড়ে আমি আছি ডক্টর তানজিয়া খানম তম্পা। যে বিষয়টি নিয়ে আজ আমরা কেমন আছেন অনুষ্ঠানে কথা বলবো সেটি হচ্ছে আপনার শিশুর স্বাস্থ্য নিয়ে। তার আগে বলে নিতে চাই মিসেস তাসলিমার কথা। মিসেস তাসলিমার বাচ্চা নুহা অনেক দিন ধরে শিশু হসপিটালে ভর্তি। তার ইউরিনে ইনফেকশন হয়েছে, কোনোভাবেই সেই ইনফেকশন সারানো যাচ্ছে না। বিভিন্ন ধরনেরই অ্যান্টিবায়োটিক তাকে দেওয়া হচ্ছে, কিন্তু কোনো অ্যান্টিবায়োটিকই কাজ করছে না। এই যে অ্যান্টিবায়োটিক কাজ করছে না, কোনো জীবাণু ধ্বংস করতে পারছে না, অনেক শিশুই বিভিন্ন ধরনের হুমকির মুখে পড়েছে। কিন্তু কেন অ্যান্টিবায়োটিক ব্যবহারেও শিশুকে আমরা ভালো করতে পারছি না বিভিন্ন জীবাণুর হাত থেকে? সেই সমস্ত বিষয় নিয়ে আজ আমরা কথা বলবো, অ্যান্টিবায়োটিক ব্যবহার এবং সেই সাথে শিশুর সুস্থতা। নিশ্চয়ই বুঝতে পারছেন আমাদের সাথে স্টুডিওতে আছেন একজন শিশু রোগ বিশেষজ্ঞ। আসুন তার সাথে আমরা পরিচিত হয়ে নিই। আমাদের সাথে আছেন সিনিয়র কনসালটেন্ট স্কয়ার হসপিটাল থেকে অধ্যাপক ডক্টর আফতাব ইউসুফ রাজ। স্যার আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। তোমাকে প্রথমে ধন্যবাদ দেয় এত সুন্দর সূচনা বক্তব্যের জন্য। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা এই বিষয়টা নিয়ে আরও কথা বলবো, তবে দর্শক আমরাই যে শুধু কথা বলবো তা কিন্তু নয়, আপনারাও আমাদের সঙ্গে কথাবার্তায় যুক্ত হতে পারেন। সেটা কিভাবে? নিচে আমাদের স্ক্রিনে নাম্বার দেখানো হচ্ছে, সেই নাম্বারে ফোন করে ফেলতে পারেন ঝটপট। আপনার সোনামণির স্বাস্থ্য নিয়ে কি জানতে চান, কখন অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন, এবং এই বিষয়টি নিয়ে জানতে দেখতে চোখ রাখতে পারেন আমাদের ফেসবুক এবং ইউটিউবের পেজে। সেখানেও লাইক এবং কমেন্টসের মাধ্যমে আমাদের সঙ্গে যুক্ত থাকতে পারেন। চলে যাচ্ছি মূল আলোচনায়, শিশুর সুস্থতা এবং অ্যান্টিবায়োটিক ব্যবহার। অবশ্যই প্রশ্ন করতে ভুলবেন না। স্যার, আমরা আজকে কথা বলছিলাম অ্যান্টিবায়োটিক ব্যবহার এবং শিশুর সুস্থতা নিয়ে। প্রথমেই জানতে চাই স্যার, এই যে শিশুদের যে বিভিন্ন রোগবালাই হয়, অ্যান্টিবায়োটিক কি আসলেই দরকার? যদি এক কথায় বলতে হয়, 90% কেসে অ্যান্টিবায়োটিক দরকার হয় না। এবং অ্যান্টিবায়োটিকটাকে আমরা, অ্যান্টিবায়োটিক তো অ্যান্টিব্যাকটেরিয়াল। এখন আমাদের কিন্তু ইনফেকশন শুধু ব্যাকটেরিয়া দিয়ে হয় না, আমাদের ইনফেকশন ফাঙ্গাস দিয়ে হয়, আমাদের ইনফেকশন ভাইরাস দিয়ে হয়, আমাদের ইনফেকশন মাইক্রোপ্লাজমা দিয়ে হয়। অনেক অনেক ব্যাকটেরিয়া ছাড়া আর ডিফারেন্ট টাইপস অফ ইনফেকশন আছে যার দ্বারা আমাদের ইনফেকশন হতে পারে। তো আমি যদি শুধু ভাইরাল ফিভারে আমি যদি অ্যান্টিবায়োটিক ব্যবহার করি, এটা মিসইউজ হয়ে গেল। কারণ ভাইরাল ফিভারে যদি আমার ব্যবহার কিছু করতে হয়, আমাকে অ্যান্টিভাইরাল দিতে হবে। সুতরাং অ্যান্টিবায়োটিকটা আসলে সত্যি কথা বলতে আমরা এটাকে অ্যাবিউজ করছি, আমরা এটাকে মিসইউজ করছি। এবং তুমি যেটা সূচনা বক্তব্যে বললে যে যখন সত্যি সত্যি অ্যান্টিবায়োটিকের দরকার হচ্ছে, যেমন একটা বাচ্চা নিউমোনিয়া, সিভিয়ার নিউমোনিয়া, শ্বাসকষ্ট হচ্ছে, অক্সিজেন লাগছে, তখন দেখা যাচ্ছে যখন আমরা অ্যান্টিবায়োটিক প্রয়োগ করছি, ফার্স্ট জেনারেশন সেকেন্ড জেনারেশন অ্যান্টিবায়োটিক কোনো কাজ করছে না, থার্ড জেনারেশন আমরা এখন রেজিস্ট্যান্স পাচ্ছি, ভয়াবহ অবস্থা। এবং তখন কিন্তু বাবা মাও অসহায়, আর চিকিৎসক হিসেবে আমাদের তো তখন আরও মানে কি পেতে হয় আসলে। এটা আমরা গিল্টি ফিলিংস একটা ভুগি যে এই বাচ্চাগুলা আজকে যে এই অবস্থায় আসছে, যখন সত্যি সত্যি তাদের অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হচ্ছে, তখন কিন্তু তাদের অ্যান্টিবায়োটিকের শরীরে কাজ করছে না। আর যখন আমরা কখন অ্যান্টিবায়োটিকগুলো দিচ্ছি, যখন অ্যান্টিবায়োটিক দরকার হয় না, তখন অ্যান্টিবায়োটিক দিয়ে আমরা অ্যান্টিবায়োটিকে বাচ্চাদের রেজিস্ট্যান্ট করে দিচ্ছি। এবং এটা কিন্তু তোমার মানে ডে 1 থেকে শুরু হয়। ডে 1 বলতে আমি বলছি যে আমি নবজাতক শিশু বিশেষজ্ঞ হিসেবে বলছি, একটা নিউবর্নের বিভিন্ন প্রবলেমে যেভাবে অ্যান্টিবায়োটিকের মিসইউজ হচ্ছে। তবে শুধু আমি একটা উদাহরণ দিই, নাভি, হ্যাঁ, নিউবর্নের ন্যাভেলটা নিয়ে তো আমরা খুব সেন্সিটিভ থাকি, তাই না? সবাই বাসার নানি দাদিরা তো আরও বেশি সেন্সিটিভ, নাভি কবে পড়বে, পড়ছে না কেন, শ্যাক দাও নাভিতে, নাভিতে এটা লাগাও ওটা লাগাও। হ্যাঁ, তো সুতরাং নাভিটা যখন পড়ে যায়, কোনো বাচ্চার নাভিতে পড়ে যাওয়ার পরে এক ধরনের, আমরা ডাক্তারি ভাষায় বলি, মিউকয়েড একটা সিক্রেশন হয়। মানে ওটা অনেকটা কিন্তু তোমার পুঁজের মতো লাগে দেখতে। হ্যাঁ, ঠিক আছে। এইটা দেখেও কিন্তু আমাদের দেশের প্রবলেমটা কি জানো, যে ইউ ডোন্ট নিড এনি প্রেসক্রিপশন টু বাই অ্যান্টিবায়োটিক। তোমাকে অ্যান্টিবায়োটিক কেনার জন্য তোমাকে প্রেসক্রিপশন দরকার না, ইউ জাস্ট গো অ্যান্ড বাই অ্যান্টিবায়োটিক, তাই না? সুতরাং ওইখানে ওই যে পুঁজের মতো দেখা যায় আমাদের ট্র্যাডিশন, এটা ধারেতে নাভিতে ইনফেকশন হয়েছে, ফার্মেসিতে চলে গেলাম, অ্যান্টিবায়োটিক নিয়ে আসলাম, লাগলো না, দিচ্ছি, আবার কি প্রপার ডোজও দিচ্ছি না। কারণ ফার্মেসি থেকে কিনে যারা ফার্মেসিতে অ্যান্টিবায়োটিক সেল করছে, তারা তো দে ডোন্ট নো দ্য ডোজ, তাই না? ঠিকমতো ডোজ হচ্ছে না, ডিউরেশন
যদি সত্যি সত্যি আছে নাভির ইনফেকশন হলে আমরা দেবো অ্যান্টিবায়োটিক, কিন্তু যদি সত্যি সত্যি ইনফেকশন হয়েও থাকে সেখানে দেখা যাচ্ছে যে আমি যেখানে আমার 7 দিন দেওয়া লাগে আমি 3 দিন দিয়ে একটু ইমপ্রুভ হলো আমি বন্ধ করে দিলাম। তো এইটা হচ্ছে আমি প্রথমে যে নাভির কথাটা কেন বললাম, ইট ইজ ভেরি কমন। তা আমি নাভির যে পড়ার পরে যে এক ধরনের মানে পুজের মতো আমরা মিউকয়েড সিক্রেশন দেখতে পাই, এইটা 90% কেসেস নর্মাল। আমি দর্শকদের বলছি, মা বাবাকেও বলছি যে এইরকম সিচুয়েশনে যদি ওইরকম কিছু দেখা যায় পুজের মতো, আপনি শুধু নাভির গন্ধটা নেবেন, আর কিচ্ছু করার দরকার নেই। আর দেখবেন যে নাভির চারিদিকে যে স্কিনটা আছে, চামড়াটা আছে, ওটা লাল হয়ে গিয়েছে কিনা, ফুলে গেছে কিনা। যদি নাভির গন্ধ ভালো থাকে, যদি নাভির চারিদিকে যে স্কিনটা আছে ওটা যদি হেলদি থাকে, ওখানে লাল ভাব নাই, ওখানে ফুলা নাই, জাস্ট লিভ ইট, ডোন্ট অ্যাপ্লাই এনিথিং। চমৎকার ভাবে বললেন এইটা এখান থেকে কিন্তু জাস্ট এই আমি একটা উদাহরণ দিলাম যে ডে 1 থেকে এই অ্যান্টিবায়োটিকের একটা মিসইউজ শুরু হয়ে যায়। চমৎকার ভাবে বললেন স্যার যে আসলে অ্যান্টিবায়োটিকটা আমরা যখন ব্যবহার করব কোনো জায়গায়, তখন সেই অসুখটা সিভিয়ারিটি, রোগটা সিভিয়ারিটি কিন্তু অনেক কিছু, মানে আসলে কতটা তীব্র, রোগী কতটুকু কষ্ট পাচ্ছে সেটার উপর ডিপেন্ড করছে, নির্ভর করছে। এক্ষেত্রে জানতে চাই স্যার, এই যে শিশুদের ক্ষেত্রে সাধারণ জ্বর, সর্দি, কাশি অথবা পাতলা পায়খানা, এই যে ওষুধগুলো আর এই যে অ্যান্টিবায়োটিক, এই দুটো ওষুধকে কিন্তু আমরা খুব আলাদা করে দেখি, যদিও ফার্মেসি কিংবা আপামর জনসাধারণভাবে দেখছে না। কেন আসলে এই দুই ধরনের ওষুধ একটু আলাদা? হ্যাঁ, তুমি যেটা বললে যে জ্বর, হ্যাঁ, জ্বরের ক্ষেত্রে কিন্তু মানে বাচ্চাদের বিশেষ করে, আমি শিশু বিশেষজ্ঞকে বলছি যে 70% জ্বর কিন্তু জাস্ট সিম্পল ভাইরাল ফিভার, তাই না? এখন ভাইরাল ফিভারে হ্যাঁ, একটা বাচ্চার জ্বর হলে বাবা মা তো ডেফিনেটলি তারা প্যানিক হবে, হ্যাঁ, তারা অস্থির হয়ে যায় জ্বর নামানোর জন্য, হ্যাঁ। কিন্তু ভাইরাল ফিভারে অ্যাকচুয়ালি এটা মোস্ট অফ দ্য কেসে যদি ওরকম তোমার কাশি, প্রচণ্ড কাশি না থাকে, যদি তোমার ওরকম হ্যাঁ শ্বাসকষ্ট হচ্ছে, ভাইরাল ফিভারও হ্যাঁ ভাইরাস থেকেও কিন্তু শ্বাসকষ্ট হতে পারে, সেই ক্ষেত্রে অনেক সময় আমরা অ্যান্টিবায়োটিক দিয়ে থাকি। কিন্তু সিম্পল ভাইরাল ফিভার যেটা একটু হাঁচি কাশি, খুব করে কাশি হচ্ছে, জ্বর মোটামুটি 101-2 এর মধ্যে ওঠানামা করছে, একটা ইনফেকশন সেটা ভাইরাস হোক ব্যাকটেরিয়া হোক আমার শরীরে প্রবেশ করার পরে, তো জ্বরটা কি? জ্বরটা তো একটা উপসর্গ, জ্বরটা তো কোনো অসুখ না, তাই না? একটা ইনফেকশন হয়েছে, তার একটা সিমটম হচ্ছে তোমার জ্বর। তাহলে একটা ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস শরীরে ঢুকলে অনেক মা বাবার এটা হচ্ছে মাইন্ডসেটটা হচ্ছে যে আমার বাচ্চার গায়ে জ্বর একদিনও থাকতে পারবে না, আমাকে জ্বরটা তার একদিনের মধ্যে এটাকে রিজলভ করে দিতে হবে, মানে একদিন পর আমার বাচ্চা জ্বর নাই। ইট ইজ নট, অ্যাবসলিউটলি নট, ইম্পসিবল। কারণ জ্বর হলে এটা মিনিমাম জ্বর আসছে, আমার শরীর ইনফেক্ট, আমার যে বাচ্চার যে ইমিউনিটি বা আমার শরীর ইমিউনিটি দুটার মধ্যে তো ফাইট হচ্ছে, ব্যাকটেরিয়া ভাইরাসের সাথে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা যুদ্ধ হচ্ছে। এই যুদ্ধটা হতে হলেই তো জ্বরটা আসছে, ইনফ্লামেশন যেটা আমরা প্রদাহ বলি আমরা, তাই না? এবং এটাতে অ্যাটলিস্ট 4 থেকে 5 দিন থাকবে। তাই এই 4 থেকে 5 দিন পর্যন্ত আমাকে একটু ওয়েট করতে হবে, একটু ধৈর্য ধরতে হবে, হ্যাঁ, যদি বাচ্চার কন্ডিশন খুব একটা ডেটোরেট না করে, তাই না? 4-5 দিন পরে মোস্ট অফ দ্য কেসে জ্বরটা আস্তে আস্তে কমে যায়। তাই সিম্পল ভাইরাস জ্বরের ট্রিটমেন্টটা হচ্ছে যে প্রচুর ফ্লুইড তোমাকে খাওয়াতে হবে, কারণ জ্বরের সময় আসলে বাচ্চাদের রুচি থাকে না। এই সময় কিন্তু আমি বলি যে সলিড ফুড, আমার বাচ্চা ভাত খেলো কি খেলো না, মাছ খেলো কি মাংস খেলো, ডোন্ট বদার, জাস্ট গিভ ফ্লুইড, এনি কাইন্ড অফ ফ্লুইড, সেটা পানীয় হতে পারে, সিম্পল ড্রিঙ্কিং ওয়াটার হতে পারে, স্যুপ হতে পারে, জুস হতে পারে, মিল্ক হতে পারে, এনি কাইন্ড অফ লিকুইড। কারণ জ্বরে হয় কি তোমার বাচ্চারা অনেক সময় ডিহাইড্রেটেড হয়ে যায়, তাই না? শুধু ডিহাইড্রেশনটা আমাকে যেন না হয়, ইউরিনটা যেন ঠিক মতো হয়, হ্যাঁ, ওটা খেয়াল রাখতে হবে, কারণ ফ্লুইড তোমার দিলে ইউরিনটা ঠিক মতো হবে। হ্যাঁ, 4-5 দিন হয়ে গেছে, জ্বর কমছে না, হ্যাঁ, দেন আপনি শিশু বিশেষজ্ঞের কাছে যান। হ্যাঁ, ইফ দে ফিল যে হ্যাঁ বাচ্চার অ্যান্টিবায়োটিক দরকার আছে, বা অনেক সময় আমরা টেস্ট করি, টেস্ট করে যদি বলে হ্যাঁ ব্লাডে ইনফেকশন হয়েছে, ওকে আমরা অ্যান্টিবায়োটিক দেবো। তো এই আমার মানে অ্যান্টিবায়োটিকটা আমার বাচ্চার ভবিষ্যতের কথা চিন্তা করি, কিন্তু আমাকে অ্যান্টিবায়োটিকটা কম দিতে হবে, কারণ আমি কখন খুব বেশি সিক হয়ে যাব আল্লাহ ছাড়া কেউ জানে না, তাই না? তা আমার বাচ্চা বা আমি যখন সত্যি সত্যি যে আমাদের কোনো সময় যদি সিভিয়ার কোনো ডিজিজ হয়, যেমন তুমি প্রথমে বলে নিউমোনিয়া, সিভিয়ার ডায়রিয়া, হ্যাঁ, একদম আমরা অনেক সব ব্লাড ডিসেন্ট্রি বলি, তাই না, টাইফয়েড, মেনিনজাইটিস, তখন তো অ্যান্টিবায়োটিক ইজ লাইফ সেভিং,
তাই না? অ্যান্টিবায়োটিক ইটস নট এ নর্মাল, এটা তো সর্দি কাশির ওষুধ না। ইট ইজ এ ভেরি সিলেক্টিভ ড্রাগ, ইট ইজ এ লাইফ সেভিং ড্রাগ, এবং এটাকে আমাকে প্রিজার্ভ করে রাখতে হবে ফর মাই ইমার্জেন্সি। ইট ইজ নট এ রুটিন ইউজ। সেটি স্যার খুব চমৎকারভাবে বললেন। আসলে আমাদের দেশে যে ব্যাপারটা হয়েছে যে আসলে মশা মারতে আমরা অনেকটা কামান দাগানোর মতো অবস্থা, যেটা হয়তো বা মশার ওষুধ অথবা কয়েল দিলেই চলে যায়। একটা ইন্টারেস্টিং তোমাকে কথা বলি যে এখন তো তোমার নিউন্যাটাল নবজাতক, এখন বলা হচ্ছে যে তোমার নবজাতকের হেলথ এটা ডিসাইড করে আমার অ্যাডাল্ট হেলথটাকে। আচ্ছা। হ্যাঁ, আমি যদি একটা নবজাতক বলতে আমরা বুঝি যে ফার্স্ট 28 ডেজ অফ লাইফ, জন্মের প্রথম 28 দিন। তো একটা নবজাতকের হেলথটা যত ভালো থাকবে আমার ভবিষ্যতে আমার অসুখ বিসুখ কম হবে। হ্যাঁ, আমার কিন্তু এটা কিন্তু আমার বীজটা বপন হচ্ছে কিন্তু নবজাতকের ওই সময়। হ্যাঁ, তাই নবজাতকের যে গাট, যেটা তোমার আমরা বলি যে তন্ত্র, বৃহদন্ত্র, হ্যাঁ, ইন্টেস্টাইন, নাড়িভুঁড়ি, যেটা সিম্পল বাংলায় বলি। হ্যাঁ, এখন বলা হয় যে একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে তার শরীরে সে কিছু জীবাণু নিয়ে জন্মগ্রহণ করে। এগুলো কিন্তু ওই খারাপ জীবাণু না, আমরা কিন্তু জীবাণু বলতেই বুঝি যে এটা বোধহয় খারাপ কিছু। এটাকে এখন বলা হচ্ছে হেলদি ব্যাকটেরিয়া। একটা নবজাতক যখন জন্মগ্রহণ করে তার শরীরের মধ্যে ওই নাড়িভুঁড়ির মধ্যে হেলদি ব্যাকটেরিয়া থাকে। এই হেলদি ব্যাকটেরিয়ার কিন্তু অনেক বিরাট রোল আছে বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়ানোর জন্য। হ্যাঁ, হেলদি ব্যাকটেরিয়াগুলো কি করে যে বাচ্চার যখন আমরা দুধ খাওয়াই, মায়ের বুকের দুধ হোক বা ফর্মুলা হোক, ওই দুধটা যেন ঠিক মতো বাচ্চার অ্যাবজর্ব হয়, যে শরীরের ভিতরে যেন দুধের পুষ্টিটা ঠিক মতো যায়, হেলদি ব্যাকটেরিয়া সেটাকে হেল্প করে। হেলদি ব্যাকটেরিয়াটা কি করে, যদি কোনো বাচ্চার শরীরে মানে প্যাথোজেনিক ব্যাকটেরিয়া, যেটা আনহেলদি ব্যাকটেরিয়া যদি ঢোকে, খারাপ যেগুলো সেগুলো যদি ঢোকে, কিন্তু হেলদি ব্যাকটেরিয়াটা ওটাকে আক্রমণ করে ওটাকে ধ্বংস করার চেষ্টা করে। আমি যদি কোনো বিনা কারণে অ্যান্টিবায়োটিক দেই নবজাতকে, কোনো কারণ ছাড়া, ওই অ্যান্টিবায়োটিকটা হেলদি ব্যাকটেরিয়াগুলোকে ধ্বংস করে দেয়। তাই আমার যে আমার যে ন্যাচারাল যে প্রোটেকশনটা সেটা কিন্তু চলে গেল। এবং যখন হেলদি ব্যাকটেরিয়ার নাম্বারগুলো কমে যাচ্ছে তখন কিন্তু আনহেলদি ব্যাকটেরিয়ার নাম্বারটা বেড়ে যাচ্ছে, এবং টোটাল ইন্টেস্টাইনটা, হ্যাঁ, নাড়িভুঁড়িটা তখন আমার সব কিছু, এটাকে বলা হচ্ছে যে ডিসবায়োসিস, মানে আমাদের নবজাতকের নাড়িভুঁড়িটা তখন নর্মাল ফাংশন থেকে ম্যাল ফাংশনে চলে যাচ্ছে। তখন হচ্ছে কি আমার অ্যান্টিবায়োটিকটা আমার হেলদি ব্যাকটেরিয়াটাকে কমিয়ে দিচ্ছে, যার ফলে তোমার আনহেলদি ব্যাকটেরিয়াগুলোর নাম্বারটা বেড়ে যাচ্ছে। এবং তখন যে আমরা বললাম না দুধ খেলে, যে নবজাতক দুধই খায়, তাই না, ওই দুধের যে পুষ্টিটা ওটাও কিন্তু নবজাতকটা ঠিকমতো পায় না, যার ফলে ওয়েট গেইনও স্লো হয়ে যায়। এবং যখনই একটা বাচ্চা অপুষ্টি হয়, ঠিকমতো ওজনটা বাড়ে না, তখন তার আবার ইমিউনিটি, এটা একটা ভিশিয়াস সাইকেল, মানে পুরোটা একটা সাইকেল ভাবে ঘুরছে। একটা জায়গায় যদি তোমার চেইনটা ব্রেক হয়ে যায়, টোটাল চেইনটা তোমার ম্যালফাংশন হয়ে যায়। তার মানে গোড়ায় ওই কালপ্রিটটাই হচ্ছে যে অ্যান্টিবায়োটিকটা যদি আমরা যথেচ্ছভাবে ব্যবহার করি। তবে স্যার আমরা এই বিষয়টা নিয়ে অ্যান্টিবায়োটিক না, কালপ্রিট, স্যার আমরা বিষয়গুলো নিয়ে আরো কথা বলবো, তবে এই পর্যায়ে আমাদেরকে একটা বিরতিতে যেতে হচ্ছে। দর্শক, আমরা কথা বলছিলাম অ্যান্টিবায়োটিক ব্যবহার এবং শিশুর সুস্থতা, এই বিষয়ে আমরা আরো কথা বলবো, জানবো। এই পর্যায়ে নিতে হচ্ছে একটা ছোট্ট বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যে, সাথেই থাকুন। বিরতির পরে আপনাদেরকে আবারও স্বাগত। কথা বলছিলাম আপনারই সোনামণির স্বাস্থ্য নিয়ে, এবং কিভাবে আপনার সোনামণি যখন রোগবালায় আক্রান্ত হবে অ্যান্টিবায়োটিক তাকে কিভাবে পর্যদুস্ত করে ফেলে। অনেক সময় আপনারা বাবা মারা যেটা করেন, স্যার যেটা বলছিলেন যে দ্রুত রেজাল্ট পাওয়ার জন্য, আপনার বাচ্চাকে তাড়াতাড়ি ভালো করার জন্য, একদিনই রেজাল্ট পাওয়ার জন্য আপনারা হয়তোবা যথেচ্ছ অ্যান্টিবায়োটিক ব্যবহার করে ফেলেন, কিন্তু সেটা তার পরবর্তীতে গ্রোথ এবং তার বড় হওয়াটাকে ব্যাহত করে। কথা বলছিলাম আমাদের সিনিয়র কনসালটেন্ট শিশু রোগ বিশেষজ্ঞ স্কয়ার হসপিটাল থেকে অধ্যাপক ডক্টর আফতাব ইউসুফ রাজ। ফিরে যাচ্ছি আমাদের কথোপকথনে। স্যার, বিরতিতে যাবার আগে আপনি কথা বলছিলেন শিশুদের বিভিন্ন বিষয় নিয়ে, এবং বলছিলেন যে ভাইরাল ফিভার মানে জ্বর আসে এবং সে সময় আসলে আমরা যেন অ্যান্টিবায়োটিক ব্যবহার না করি। আপনার কাছে যদি জানতে চাই স্যার, এরকম আর কি কি রোগ আছে যেই রোগগুলোতে আমরা আসলে অ্যান্টিবায়োটিকটা ব্যবহার করব না? সুন্দর সুন্দর কোশ্চেন। ভাইরাল ফিভারের পর, ভাইরাল ফিভারটা খুব কমন, তাই না? এরপরে আরেকটা হচ্ছে ভাইরাল ডায়রিয়া। বাচ্চাদের কিন্তু ডায়রিয়াটা খুব বেশি হয়। হ্যাঁ, একটা কারণ হচ্ছে বাচ্চারা গোসল করাচ্ছ, শাওয়ারের পানি খেয়ে ফেলছে, ফ্লোর থেকে একটা জিনিস মুখে দিয়ে দিল, কারো কোলে গেল,
তার কাপড়টা মুখে দিয়ে দিল, তাই না? সুতরাং বাচ্চাদের ডায়রিয়াটা ভেরি কমন, কিন্তু এবার ডায়রিয়ার ক্ষেত্রেও 80% ডায়রিয়া ইজ ভাইরাল, হ্যাঁ, এবং কিছু সিজনাল ডায়রিয়া আছে, এবং রোটাভাইরাস দিয়ে ডায়রিয়া হয়, এবং এই ভাইরাল ডায়রিয়াতে দেয়ার ইজ নো রোল অফ অ্যান্টিবায়োটিক। আমি এই 3-4 মাসের আগে একটা ঘটনা বলি, যে এরকম ডায়রিয়া, মা গিয়েছেন, ডে 1 প্যানিক, বাচ্চা ডায়রিয়া হলে আরও প্যানিক হয়ে যায়, হ্যাঁ, মানে চোখের সামনে দেখছে যে এরকম পানি বেরিয়ে যাচ্ছে শরীর থেকে, হ্যাঁ, তখন প্যানিক না হলে আমার খাওয়াতে হবে তো ওরসালাইন, তাই না? প্রথম কাজটা হচ্ছে যে আমার বাচ্চার ডিহাইড্রেশন না হয়। আমি বললাম না, কোনো একটা জীবাণু শরীরের মধ্যে ঢুকলে ওটা 4-5 দিন থাকবেই, সুতরাং ওখানে আমাকে অ্যান্টিবায়োটিক দিয়ে আটকানোর চেষ্টা, এটা মাথায় না রেখে আমার চেষ্টা করতে হবে যে আমার যে পানিটা শরীর থেকে বেরিয়ে যাচ্ছে ওটাকে আমি রিপ্লেস করবো, এবং অনলি ওয়ে হচ্ছে ওরসালাইন, তাই না? আমি যদি বাচ্চা যদি ডিহাইড্রেটেড হয়ে যায়, তখন তোমার ডিহাইড্রেশনের কমপ্লিকেশন কি? তখন মানে পানির শূন্যতার সমস্যা। স্যার, এই পর্যায়ে একজন দর্শকের একটা ফোন নিয়ে নেই, আমরা আবার আমাদের কথোপকথনে ফিরবো। দর্শক কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি মাহমুদুল হাসান, আমি পান্তাভাত থেকে বলছি আর কি। জি, আমি আমার বাচ্চা হচ্ছে টুইন বেবি, ওরা 33 উইকস এর প্রিম্যাচিউর। তো ওদের এখন বর্তমান এজ হচ্ছে তাদের 4 মান্থ। তো এই আমার বাচ্চাদের নিয়ে স্যারের কাছে দুবার গিয়েছিলাম, এখন ওরা গ্রামে থাকার কারণে স্যারের সাথে দেখা করা হচ্ছে না। তো এই অনুষ্ঠানের সুযোগে আমি স্যারকে 2টা কোশ্চেন করতে চাচ্ছি। প্রথম কোশ্চেনটা হচ্ছে, আমার একটা বেবি হচ্ছে প্রচুর বমি করে, কি বলেছে মাথাটা উপর করে 15-20 মিনিট ধরে রেখে তার ডেকুর উঠিয়ে তারপর ঘুম পাড়াচ্ছি। ঘুম থেকে অনেক মোড়ামুড়ি করে বমি করবে, খুঁজে ফেলে দিবে, এবার 10-15 মিনিট পর সে আবার দেখবে খাওয়ার জন্য আবার সে কান্নাকাটি করবে। এটাই সেকেন্ড থিং হচ্ছে, মানে প্রিম্যাচিউর বেবিদের ক্ষেত্রে, এরা 33 উইকস এর, আমার বেবিরা টুইন বেবি, ওরা 33 উইকস এর, ওদের ক্ষেত্রে কি নরমাল খাওয়াটাতে 6 মাসে যে বাকিদের ইউজ মানে স্টার্ট করে, প্রিম্যাচিউরদের ক্ষেত্রে কি একই নিয়ম না ডিফারেন্ট কোনো নিয়ম? আমার এই কোশ্চেন। বাচ্চার ওয়েট কত? আচ্ছা, আপনি তো আমাদের সাথেই আছেন, আপনার দুটো বাচ্চারই ওয়েট বলতে পারবেন? ওজন কত এখন বর্তমানে? জি, আচ্ছা, জন্মানোর সময় ওয়েট ছিল 1800 গ্রাম করে দুজনেরই, আর বর্তমান ওয়েট হচ্ছে 4 মাসে ওয়েট হচ্ছে মানে 5 কেজি প্লাস আর কি। আমরা 1 মান্থ আগে নেবেছিলাম, তখন ছিল প্রায় আপনার 4800 গ্রাম আর 4600 গ্রাম। এখন 1 মাসে আরেকটু ওয়েট গেইন হয়েছে আর কি, মানে 5 প্লাস হবে এখন। স্যার প্রশ্ন করতে পারেন দর্শককে। আপনার বাবুগুলো কি মিক্স ফিডিং আছে না টোটালি ব্রেস্ট মিল্ক? স্যার এখানে প্রশ্ন করেন। না, ব্রেস্ট মিল্কটা কম পাচ্ছে, তো প্রি যে ইয়েগুলো আছে, ওকে আমি নাম বলছি না, প্রি যেগুলো ব্র্যান্ডের ইয়ে খাচ্ছে আর কি। থ্যাংক ইউ। আচ্ছা, দর্শক ধন্যবাদ আপনার মূল্যবান প্রশ্নের জন্য। আমাদের সাথেই থাকুন, নিশ্চয়ই আপনার কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন। স্যার আমাদের সাথেই আছেন। প্রথম প্রশ্নটা আমার মনে পড়ছে যে বমি করছে বোধহয়। হ্যাঁ, প্রচুর বমি করছে, কোনো কারণ ছাড়াই বমি করছে, এবং যেটা বলছে যে যখন বমি করে তার আগে শরীর খুব মোচড়ামুচড়ি করে, ঘুমাতেও পারছে না, এরকম একটা ব্যাপার আছে। তা ওনার বাচ্চা তো প্রিম্যাচিউর বেবি, ও জন্মের ওজন ছিল 1.8, মানে 1800 গ্রাম। আচ্ছা, প্রিম্যাচিউর বেবিদের কিন্তু একটা বলে রিফ্লাক্স বলি আমরা। হ্যাঁ, রিফ্লাক্সটা মানে ওই স্টমাকে যখন দুধটা আসে ওটা আবার ব্যাকফ্লো করে, এটা কিন্তু প্রিম্যাচিউর বেবিদের, এটাকে আমরা রিফ্লাক্স বলি। এটা বেশিরভাগ ক্ষেত্রে উইথ এজ ঠিক হয়ে যায়, এবং আরেক সময় ঠিক হয় যখন আমরা সলিড ফুডটা 6 মাসে যখন শক্ত খাবার শুরু করা হয় তখন রিফ্লাক্সটা কমে যায়। আচ্ছা, বমির ক্ষেত্রে আমরা বলি যে বাচ্চা সুস্থ আছে কিনা, বিশেষ করে 6 মাসের নিচের বাচ্চা, একমাত্র মানে প্রধান মানে ক্রাইটেরিয়া হচ্ছে যে ওজনটা কেমন আছে। যদি বাচ্চার ওজন বয়স অনুযায়ী ঠিক থাকে তাহলে বুঝতে হবে যে ওর হেলদি বাচ্চা। হ্যাঁ, আমার বাচ্চা প্রচুর বমি করছে কিন্তু আমার বাচ্চা ওয়েট মেনটেন করছে, ওয়েট গেইন ঠিক আছে, ডোন্ট নিড টু ওয়ারি অ্যাট অল। হ্যাঁ, তো ওনার বাচ্চা যেটা বললেন যে 1800 1.8 কেজি বাচ্চা, 4 বা 4.5 মাস, এখন 4 মাস চলছে, ওয়েট হচ্ছে 5 মনে হয় না, 5 নিয়ার অ্যাবাউট 5, একজন 4.8 একজন 4.6, এভারেজ 5। এক্সিলেন্ট ওয়েট গেইন। তো ওনার এই বমি নিয়ে ওয়ারি করার কিছু নাই। হ্যাঁ, এখন তারপরেও আমার বাচ্চা আমার চোখের সামনে বমি করছে, এটা ন্যাচারালি আমার একটু খারাপ লাগবে দেখতে। যেটা উনি করছেন ওই প্র্যাকটিসটা ওনাকে করতে হবে, যে একটা হচ্ছে যে খাওয়ানোর সময় উঁচা করে খাওয়াতে হবে, একদম ফ্ল্যাট করে শুয়ে খাওয়ানো যাবে না। খাওয়ানোর পরে কিছুক্ষণ আমাকে বার্পিং বা ঢেকুর তোলানোর চেষ্টা করতে হবে, বাট
মোস্ট অফ দ্য বেবিজ আসলে বার্প করে না, কিন্তু আমাকে চেষ্টা করতে হবে 3-4 মিনিট চেষ্টা করে, হ্যাঁ করলো না, ইটস ওকে ফাইন, আই স্টপ। তারপরে আমি শোয়াবো, শোয়ানোর সময় মাথাটা উঁচু করে একটু সাইড করে শোয়াতে হবে, তাতে বমির ভাবটাকে রিফ্লাক্স বলি আমরা, এটা একটু কমে আসবে। আচ্ছা, আরেক ধরনের বমি আছে যেটাকে নানি দাদিরা বলে থাকে দুধ তোলা, হ্যাঁ, আমরা ডাক্তারি ভাষায় বলি স্পিটিং। হ্যাঁ, যে বাচ্চারা তো আসলেই জানে না যে আমার কতটুকু খেতে হবে, হ্যাঁ, ফর্মুলা হোক, ব্রেস্ট মিল্ক, ওর পছন্দ হচ্ছে, খেয়েই যাচ্ছে। আর প্রিম্যাচিউর বেবিরা, ওদের তো স্টমাক তো ছোট, তাই না, স্টমাকের ক্যাপাসিটি খুব কম, সুতরাং ও অল্প একটু খেলে কিন্তু স্টমাকটা ফুল হয়ে যাচ্ছে, তাই না, কিন্তু বাচ্চা তো সেটা জানে না, বাচ্চা পছন্দ হচ্ছে, আমরা বড়রা তো হ্যাঁ ঠিক আছে আমার পেট ভরে গেছে, আমরা বুঝে যাই, তো বাচ্চা তো বুঝতে পারে না, বাচ্চা খেয়েই যাচ্ছে। যে ওভারফিডিং, মানে ওভারফিডিং বাবা মা করাচ্ছে না, বাচ্চা নিজেকে ওভারফিড করাচ্ছে। হ্যাঁ, তখন সে যে এক্সট্রা যেটা আসে সেটা বেরিয়ে যাচ্ছে, এবং মারা অনেক সময় একদম গড়গড় করে একদম ফোর্সলি বেরিয়ে যাচ্ছে। ইটস অ্যাবসলিউটলি নর্মাল। হ্যাঁ, সুতরাং এইটাও কিন্তু এক ধরনের বমি, যেটা আমরা ঠিক ওই যে বমিটাকে আমরা খারাপ বলি ওই ধরনের বমি না। হ্যাঁ, কিছু বমি আছে যেটা হয় নবজাতকে, ধরো প্রথম 3-4 মাস একদম কোনো বমি টমি নেই, ফট করে বমি শুরু হয়ে গেছে, সেটা খুব, আমরা বলি যে খুব ফোর্সফুল বমি, মানে প্রজেক্টাইল, মানে অনেক দূরে চলে যায়। হ্যাঁ, এবং সেই বমিটা সাথে একটু ওয়েট গেইনও হয় না, সেইটাকে আমরা অনেক সময় আল্ট্রাসাউন্ড করে, এটাকে বলে পাইলোরিক স্টেনোসিস, এই ধরনের একটা ডিজিজ পাই, এটা খুবই রেয়ার। সুতরাং যেটা হচ্ছে যে বাচ্চার যে ধরনের প্রবলেম হোক, সেটা বমি হোক, জ্বর হোক, ঠান্ডা হোক, যদি বাচ্চার ওয়েট গেইন ঠিক থাকে, তাহলে বুঝতে হবে যে ওইটা প্রবলেমটা থাকলেও, অসুখটা থাকলেও, সেটা ততটা বাচ্চাকে মানে এফেক্ট করছে না, এবং এটা মানে প্যানিক হওয়ার কিছু নাই। আর আরেকটা যেটা বললেন, 2 নম্বর প্রশ্ন করছিলেন যে আসলে প্রিম্যাচিউর বাচ্চাদেরও আমরা যে 6 মাসে যে খাবারটা দেই, নরমাল খাবারগুলো দিই, সেটা কি একই রকম? নরমাল ওয়েতে ও যখন মানে ডে 1 থেকে যখন 6 মাস হবে, তখন দা এক্সক্লুসিভ ব্রেস্টফিড বেবিসদের একদম টোটাল 6 মাস কমপ্লিট করে যখন সাথে পড়বে, দেন আমরা উইন করব। নিশ্চয়ই দর্শক যিনি প্রশ্ন করেছিলেন স্যার খুব চমৎকারভাবে আপনার প্রশ্নের উত্তর দিয়েছেন, এবং আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন এবং আপনি খুশি হয়েছেন, এবং আপনার বাচ্চারা খুব ভালোও থাকবে, সুন্দরভাবে বড় হবে, আর স্যার আপনার বাচ্চাদেরকে দেখছেনও। স্যার আবার যদি আমাদের হ্যাঁ আপনি দেখছেন সেটাই উনি বলছিলেন। স্যার আবার যদি ফেরত আসি, যেমন এই বাবাই প্রশ্ন করছিলেন যে তার বাচ্চার বমি, আপনিও ডায়রিয়া নিয়ে কথা বলছিলেন, এবং এখন দেখা যাচ্ছে যে আসলে নবজাতক থেকে শুরু করে 5-6 বছর পর্যন্ত কিন্তু এই বাচ্চাদের কখনো পাতলা পায়খানা হচ্ছে, কখনো বমি হচ্ছে, এবং কারণে অকারণে কিন্তু আমরা জেনে হোক না বুঝে হোক অ্যান্টিবায়োটিকের ব্যবহারটা করে ফেলি। এটা নিয়ে স্যার যদি আবার, যেটা আমি এই প্রশ্নের আগে বলছিলাম যে মোস্ট অফ দ্য ডায়রিয়া কিন্তু ভাইরাল। হ্যাঁ, এখন যেটা ডায়রিয়া হলে প্রথমে আমাকে ডিহাইড্রেশনটাকে মাটকাতে হবে, তাই না, পানি শূন্যতা হয়ে গেলে ইউরিনটা কমে যায়, ইউরিন কমে গেলে তখন কিডনির উপর একটা অশুভ প্রভাব পড়ে না। সুতরাং প্রথমে আমাকে ডিহাইড্রেশনটা ওরসালাইন দিয়ে ডিহাইড্রেশন যেন না হয় ওটা দেখতে হবে। আর যেটা আমি বলছিলাম একটু আগেও, যে এরকম একটা 3-4 মাস আগে ডায়রিয়া হয়েছে, আমার কাছে আসছে বোধহয় ডায়রিয়ার 4 বা 5ম দিনে, আমি দেখলাম অলরেডি 3টা অ্যান্টিবায়োটিক। হ্যাঁ, প্রথম দিন গিয়েছে, প্রথম দিন অ্যাজিথ্রোমাইসিন, আচ্ছা ভালো হয়নি, থার্ড ডে আমার যতদূর মনে হয় থার্ড ডে থেকে নিটাজক্সামাইড দেওয়া হয়েছে, 5th ডেতে যেদিন আমার কাছে আসলো সেদিন ইভিনিংয়ের মধ্যে আসছে, সেদিন সকালে স্টার্টেড সিপ্রোফ্লক্সাসিন। তো একটা বাচ্চা ডায়রিয়া 5 দিন মধ্যে 3টা অ্যান্টিবায়োটিক, এবং কোনো অ্যান্টিবায়োটিকই কোনো কোর্স কমপ্লিট করা হয়নি, কোনো অ্যান্টিবায়োটিকই দরকারই ছিল না। এবং আমি একটু বলবো যে বাবাকে যে আপনারা নিজের থেকেই যদি এরকম খুব বেশি নার্ভাস লাগে, জাস্ট ডু এ স্টুল টেস্ট, এটা তো ব্লাড না। হ্যাঁ, অনেক সময় মা বাবা ব্লাড টেস্ট করতে দিলে ডক্টর আমার বাচ্চাকে প্রিক করবে, বাচ্চার ক্ষেত্রে ব্লাড না, অনেক মা বাবা এটা মানে চায় না যে এরকম বাচ্চাকে ব্লাড টেস্ট করা হোক, কিন্তু স্টুলে তো সে ব্যাপারটা নাই, মানে জাস্ট বাচ্চার পায়খানাটা একটু পরীক্ষা করা। আপনি যদি স্টুল টেস্ট রুটিন, আমি কালচারও বলছি না, জাস্ট রুটিন টেস্ট করলে আপনি দিলে 5 to 6 hours পর ইউ উইল গেট দ্য রিপোর্ট। এবং এই স্টুলের নর্মাল একটা রুটিন টেস্টের রিপোর্ট দেখেই কিন্তু আমি বলতে পারবো যে ওয়েদার ইট ইজ ভাইরাল অর ব্যাকটেরিয়াল। তো এইটুকু মানে আমি দেখি যে আমি মাঝে মাঝে একটু রাগ করি যে আপনি একটা স্টুল টেস্ট করতে পারলেন না, বা ডক্টর প্যানিক হয়ে গেছে, বা আমাকে তো কেউ বলেনি করতে। হ্যাঁ, তাই আমি বলছি ঠিক আছে, কারো বলার দরকার নাই, আপনি নিজে থেকে করবেন। কারণ বাচ্চাদের ডায়রিয়া এত বেশি হয়, আপনার ঠিক আছে, আপনার ডায়রিয়াটা যদি খুব দেখেন যে না
একটু বেশি হচ্ছে, জাস্ট নিজে থেকে কয়েকটা স্টুলে আরইএমই করে ফেলে শিশু বিষয়ক সেখানে উইথ দ্য রিপোর্ট নিয়ে গেলেন, যার ফলে হবে কি আমারও সুবিধা হবে মা বাবাকে কাউন্সিলিং করতে বা একটা ট্রিটমেন্ট, আমি একটা গাইডলাইন পেয়ে গেলাম, আপনার সময়টা নষ্ট হলো না, তাই না? আচ্ছা, সেকেন্ড হচ্ছে যে চিকেন পক্স, মামস, এগুলো কিন্তু ভাইরাল। একটা বাচ্চা এই ফুলে ম্যান্ডিবল এখানে গাল ফুলে গেছে, হ্যাঁ, তো গাল ফোলা মানে কিন্তু টনসিল ইনফেকশন না, তাই না? মামসও কিন্তু গাল ফুলে যায়, হ্যাঁ, ঠিক আছে। তো ওই গাল ফোলা আমার বাচ্চা নিশ্চয়ই তাহলে, এবং জ্বর, মামসে কিন্তু জ্বরও থাকে, হ্যাঁ, টনসিলাইটিস মনে করে নিজে থেকে অ্যান্টিবায়োটিক শুরু করে দেয়, হ্যাঁ, যেখানে মামসে তো মামস ভাইরাস দিয়ে হচ্ছে, তাই না? তো এইরকম চিকেন পক্সে কী করবে অ্যান্টিবায়োটিক বলো? হ্যাঁ, চিকেন পক্স এটা একটা ভ্যারিসেরা ভাইরাস দিয়ে একটা চিকেন পক্স হচ্ছে। এই চিকেন পক্সের ট্রিটমেন্ট হচ্ছে সিমটোমেটিক ট্রিটমেন্ট। জ্বর থাকলে আমি জ্বরের ওষুধ দেবো, যে র্যাশগুলো হয় চিকেন পক্সের, ফোসকার মতো হয়, ওখানে আমি একটা অ্যান্টিহিস্টামিন দেবো। প্রচুর ইচিং হয়, আমি ওখানে একটা ক্যালামিন টাইপ লোশন লাগাবো। তো এই যে কমন ডিজিজগুলো আমি যেটা বললাম, যে ভাইরাল ডায়রিয়া, মামস, চিকেন পক্স, এগুলোকে জাস্ট মানে স্টপ ইউজিং অ্যান্টিবায়োটিক, এগুলোকে করা হচ্ছে। চিকেন পক্সের ধরুন, চিকেন পক্স তো 5 থেকে 7 দিন থাকবে, হ্যাঁ, চিকেন পক্স অ্যান্টিবায়োটিক দিচ্ছে, 3 দিন 4 দিন কমছে না, আরও বেড়ে গেছে, আসছে চেম্বারে। তাহলে বলে আপনি আমি চিন্তা করলাম, বলি যে আমি দেখেন যে অ্যান্টিবায়োটিক দিলেন, আপনি প্রথম দিন দিলেন, বাবা আমাকে বলি, তাহলে লাভটা কি হলো? অতি দ্রুত রেজাল্ট পেতে গিয়ে আসলে আরো বড় বিপদের সম্মুখীন। স্যার, আমাদের সাথে একজন দর্শক যুক্ত হয়েছেন, তার প্রশ্নটা নিয়ে নিই। দর্শক কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। আমি রাখি বলছি। জি জি, বলুন কি জানতে চাচ্ছেন? আমার বাচ্চার বয়স 8 বছর। 8 বছর। হ্যাঁ, ছোটবেলা থেকে সমস্যাটা বেশি, 3 মাস অন্তর অন্তর ওষুধ দিচ্ছি। তো এখন 8 বছর তখন অ্যালবেন্ডিএক্স ট্যাবলেট বড়দের ডোজটাই দিচ্ছি তাকে। জুলাই 8 তারিখে প্রথমে একটা খাওয়াচ্ছি, 7 দিন পরে আবার আরেকটা দিচ্ছি। কিন্তু 2 দিন পর আবার প্রিমিটিভ যাচ্ছে, তার সাথে প্রতিদিন রাতে এগুলো আসে, তার সাথে ছোট ছোট ক্রিমগুলো চলে আসে। আচ্ছা আচ্ছা, স্যার কোনো কি প্রশ্ন করতে চাচ্ছেন? মানে কৃমি সংক্রমণ জনিত সমস্যায় ভুগছে। একটু ক্লিয়ার না, কি বললেন মা? 8 বছর বয়স তার বাচ্চার, এবং কৃমি সংক্রমণ জনিত সমস্যা হচ্ছে, ওষুধ খেয়েই যাচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে যে কৃমি চলে আসে, এবং তারা চোখেও দেখতে পেরেছেন যে পায়খানার রাস্তাতেই কি কৃমি চলে আসে, এরকম? আচ্ছা, ছোট ছোট। আচ্ছা, এমনি পেট ব্যথার কথা বলে কিংবা আরো কোনো সমস্যার কথা? আর কোনো সমস্যা না, কৃমি ওষুধ দেওয়ার পরও কি? আচ্ছা, কৃমির ওষুধ কত বছর থেকে ব্যবহার করছেন? কৃমির ওষুধ 2 বছর বয়স থেকে ওকে সোলাস যেটা খাওয়াচ্ছিলাম। এখন বড় হচ্ছে যখন ডাক্তার বলছে যে অ্যালবেন্ডিএক্স ট্যাবলেট দেন, এখন ট্যাবলেট দিচ্ছি। এবারে প্রথম ট্যাবলেটটা দিলাম, দিয়ে 7 দিন পরে আবারও দিলাম ট্যাবলেট, কিন্তু এখন কোনো সমস্যা, শুধু কৃমির পাশাপাশি চলে যাচ্ছে আর চলে আসে ছোট কৃমিগুলো রাতে। আচ্ছা, মানে 2 বছর বয়স থেকে স্যার কৃমির ওষুধ খাচ্ছেন, এখন অ্যালবেন্ডিএসও খাচ্ছেন, তো কোনোভাবে এই বিপদ থেকে বের হতে পারছেন না? অনেক বাচ্চাদের আমরা পেয়ে থাকি এটা, এবং এটা প্রথমে হচ্ছে প্রিভেনশনটা বলবো আমি। প্রিভেনশন মানে হ্যান্ড হাইজিন ইজ ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ, হাতের মানে হাইজিনটা, এবং এটা পরিবারের সবাই, এবং বাচ্চাকেও হ্যান্ড ওয়াশের প্র্যাকটিসটা করতে হবে। বাচ্চাকে যারা টেক কেয়ার করে তাদেরও হ্যান্ড ওয়াশ, পার্সোনাল হাইজিন, এবং কৃমি ওষুধ কিন্তু শুধু বাচ্চাকে খাওয়ালে হবে না, এটা শুড বি টেকেন বাই অল দ্য ফ্যামিলি মেম্বার ইনক্লুডিং সার্ভেন্ট। হ্যাঁ, কাজের লোক যদি বাসায় থাকে, কাজের লোককেও কৃমি ডিওয়ার্মিং করতে হবে, হ্যাঁ, কারণ কৃমিটা কিন্তু খুবই ছোঁয়াচে, হ্যাঁ, এবং আমি শুধু বাচ্চাকে খাওয়ালাম, কিন্তু আমার যদি মা বাবার যদি কৃমি থাকে, কাজের লোক যে বাচ্চাকে টেক কেয়ার করছে, অনেক সময় করা লাগে, তাই না? মা যদি ওয়ার্কিং হয়ে থাকে, তাকেও ডিওয়ার্মিং ইঞ্জিনিয়ার, তার যদি কৃমি থাকে, তো বাচ্চার কৃমি ওষুধ খেয়ে কৃমিটা ভালো হচ্ছে, আবার তার কাছ থেকে পাচ্ছে কৃমি। শুধু ডিওয়ার্মিং অল ফ্যামিলি মেম্বার্স, মানে বাসার কাজের লোককেও করতে হবে। আর যদি বারবার এরকম হতে থাকে, সেই ক্ষেত্রে আমরা যেটা বললাম যে একটু স্টুল টেস্ট করে, অনেক সময় দেখা যায় যে কি টাইপের কৃমি, ওটাও চলে আসে স্টুলে, হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা একটু স্পেসিফিক তখন একটা কৃমি ওষুধ, কিছু হচ্ছে ব্রড স্পেকট্রাম, ওটা না দিয়ে কিছু স্পেসিফিক যদি পিনওয়ার্ম যদি পাওয়া যায়, অথবা অন্য কোনো তুমি যে বুঝবে এন্টামোবা হিস্টোলাইটিকও পাওয়া যায় না, সেটা আমরা স্পেসিফিক্যালি তখন একটা ওই ড্রাগ দিলাম, তাতে রেসপন্সটা ভালো পাওয়া যায়, তখন রেসপন্স ভালো পাওয়া যাবে। নিশ্চয়ই মা যিনি শুনছেন, স্যার যেভাবে খুব সুন্দর করে বললেন যে আসলে আপনার বাচ্চার পায়খানাটা পরীক্ষা করে দেখা দরকার, সর্বোপরি আসলে আপনাদের বাসার সবার হ্যান্ড হাইজিন, মানে হাত
ঠিকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকছে কিনা খাওয়ার আগে এবং পায়খানা করার পরে, বাথরুম করার পরে, এবং সবচেয়ে বড় কথা কৃমির ওষুধটা শুধু বাচ্চা নয়, আপনার পরিবারের সবাইকেই খেতে হবে। আর যদি বেশি আসলে সমস্যা মনে করেন তাহলে অনুরোধ থাকবে একজন আমাদের স্যারের মতোই একজন অভিজ্ঞ শিশুরোগ বিশেষজ্ঞের দ্বারস্থ হতে পারলে আরও ভালো। এই পর্যায়ে নিতে হচ্ছে একটা ছোট্ট বিরতি। আমরা কথা বলছিলাম অ্যান্টিবায়োটিকের ব্যবহার এবং শিশুর সুস্থতা। ফিরছি কিছুক্ষণের মধ্যেই, সাথেই থাকুন। বিরতির পরে আপনাদেরকে আবারও শুভেচ্ছা আমাদের এই অনুষ্ঠানে। কেমন আছেন অনুষ্ঠানে আমরা কথা বলছিলাম অ্যান্টিবায়োটিক ব্যবহার এবং শিশুর সুস্থতা নিয়ে। বিরতিতে যাবার আগে আমাদের সাথে শিশুরোগ বিশেষজ্ঞ যিনি আছেন অধ্যাপক ডক্টর আফতাব ইউসুফ রাজ, উনি বলছিলেন যে শিশুর কোনো রোগবালাই আসলে আমাদেরকে বোঝা উচিত কোনটা ভাইরাল এবং কোনটা ব্যাকটেরিয়াল, সেটা বুঝেই আমরা অ্যান্টিবায়োটিকের ব্যবহারটি করব। সেই কথোপকথনেই স্যারের কাছে আবারও ফিরছি। এই যে স্যার আমরা অ্যান্টিবায়োটিকগুলো ব্যবহার করছি এবং যথেচ্ছা ব্যবহার করছে, এবং আপনি বিভিন্ন এক্সাম্পল বলছিলেন, এবং যেটা বোঝা যাচ্ছে যে কারো ডায়রিয়া হচ্ছে, নিউমোনিয়া হচ্ছে অথবা জ্বর হচ্ছে, আমরা প্রথম দিনেই তাকে অ্যান্টিবায়োটিক দিয়ে দিচ্ছি, প্রথম দিনে ভালো হচ্ছে না, দ্বিতীয় দিনে আরেকটা অ্যান্টিবায়োটিক দিয়ে দিচ্ছি। এই যে স্যার শিশুদের উচ্চতা, ওজন, তারা তো বড়দের মতো নয়, কিন্তু তাদেরকে আমরা অ্যান্টিবায়োটিক প্রয়োগ করছি এত ভয়ঙ্করভাবে, এটা আসলে স্যার প্রতিরোধে কি করণীয়? না, প্রিভেনশন ইজ অলওয়েজ দ্য বেস্ট, তাই না? প্রতিরোধ হলে তো আমাকে তাহলে আমার যদি অসুখই না হয় তাই নো কোয়েশ্চেন অফ গিভিং অ্যান্টিবায়োটিক, তাই না? এখন প্রতিরোধের প্রথমত আমাকে হেলদি থাকতে হবে, না? হেলদি থাকার মূল মন্ত্রটা কি? দুটো জিনিস, একটা হেলদি লাইফস্টাইল, হ্যাঁ, আরেকটা হচ্ছে হেলদি ফুড, তাই না? শুধু লাইফস্টাইল বলতে আমরা বুঝি শুধু অ্যাডাল্টদেরই লাইফস্টাইল, বাচ্চাদের তো লাইফস্টাইল আছে, তাই না? বাচ্চাদেরও হেলদি লাইফস্টাইলে অভ্যস্ত করতে হবে। আরেকটা হচ্ছে যে হেলদি ফুডে অভ্যস্ত করতে হবে। অ্যান্ড হেলদি ফুড বলতে উইনিং থেকে তো শুরু হয় না, 6 মাস থেকে তো বাচ্চাদের শুরু হয়। এখন কিন্তু দেখা যাচ্ছে যে বাচ্চারা ওয়েট গেইনটা, হ্যাঁ, মা বাবা এসে বলতে প্রথম 6 মাস ডক্টর খুব ভালো ওয়েট গেইন করেছে, যখন থেকে আমি শক্ত খাবার শুরু করলাম তখন থেকে ওয়েট গেইনটা কমে যাচ্ছে, ওরকম প্রত্যাশিত ওজনটা বাড়ছে না। তখন যদি জিজ্ঞাসা করি যে আপনার উইনিংটা কি ধরনের খাবার বাচ্চাকে খাওয়াচ্ছেন, তো এখন কিন্তু একটা ট্রেন্ড চলে আসছে, জানি না আমি পাচ্ছি যে এটা বিশেষ করে ইউটিউব দেখে, যে বাচ্চাদের মানে বয়েল খাওয়ানো হচ্ছে খুব বেশি। আচ্ছা, আমি জিজ্ঞেস করি যে কি খাওয়াচ্ছেন? স্যার ক্যারট বয়েল, পামকিন বয়েল। আচ্ছা, মানে বাবা মা খাচ্ছে কাচ্চি বিরিয়ানি আর বাচ্চাকে খাওয়াচ্ছে বয়েল, মানে সবজি শাকসবজি সিদ্ধ করে খাওয়াচ্ছে, তেলেও হতো, তার ওয়েট গেইন কোথা থেকে হবে? আমি বলি যে আপনারা বয়েল খাবেন, বাচ্চাকে তো অয়েল দিতে হবে, তো তেল মশলা চর্বি লাগবে ডেফিনেটলি। স্যার আমরা এই শিশুদের খাবারের ব্যাপারটাতে আসবো, তবে একজন দর্শকের ফোন নিয়ে নিতে চাই। দর্শক কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক জি, আমি হচ্ছে চিটাগাং থেকে বলছি। জি, প্রশ্ন করুন। আমার কোশ্চেন হচ্ছে নরমাল বাচ্চাদের ক্ষেত্রে হচ্ছে প্রথম 6 মাস হচ্ছে প্রিবায়োমিল 1 দিয়ে শুরু করে, তারপর 2, 3 এভাবে যায়, কিন্তু হচ্ছে প্রিম্যাচিউর বাচ্চাদের ক্ষেত্রে হসপিটাল থেকে বলা হচ্ছে যে 6 মাস পর্যন্ত হচ্ছে প্রিবায়োমিল খাওয়াতে। তো এখন হচ্ছে 6 মাস পরে আমি কোনটা দিয়ে শুরু করব? আচ্ছা, 1, 2 বা প্রিবায়োমিল কিনা এটা জানার ছিল। ওকে, ধন্যবাদ। জি, ধন্যবাদ দর্শক, আমাদের সাথেই থাকুন। বেবিদের তো আমরা প্রিমেচিউর ফর্মুলা দিয়ে থাকি, কারণ প্রিমেচিউর ফর্মুলাতে কিছু নিউট্রিয়েন্ট অ্যাড করা হয়, কারণ প্রিমেচিউর বেবিদের কিন্তু ফাস্টার গ্রোথ হয়, হ্যাঁ, ওদের খুব মানে পেসটা খুব বেশি হয় নর্মাল ফুল টাইম বাচ্চাদের তুলনায়। হ্যাঁ, প্রথমে আমরা প্রিমেচিউর ফর্ম, কিন্তু 6 মাস পর্যন্ত যেটা বলছে 6 মাস পর্যন্ত প্রিমেচিউর ফর্মুলা দিই না তো আমরা প্রিমেচিউর ফর্মুলা দিই, হ্যাঁ, 2-3 উইকস ম্যাক্স 1 মান্থ, তারপরে তো সুইচ করতে হবে 1, 2, 3। হ্যাঁ, তবে ব্রেস্ট মিল্কের কথা ভুললে হবে না, কিন্তু ব্রেস্ট মিল্ক ইজ দ্য বেস্ট। হ্যাঁ, ব্রেস্ট মিল্ক আমাকে চেষ্টা করতে হবে, হ্যাঁ, তারপরে যদি সাপ্লিমেন্ট করা লাগে তখন আমি আচ্ছা, মানে মায়ের বুকের দুধের পাশাপাশি এগুলো চলে যাবে আর 6 মাসের পরে বাড়তে থাকবে। স্যার আমাদের সাথে আরেকজন দর্শক যুক্ত হয়েছেন। দর্শক কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি দর্শক, জি আমি মেহেরপুর থেকে বলছিলাম। জি, মোহাম্মদ হাসানুজ্জামান। জি, হাসানুজ্জামান সাহেব বলুন, আপনি কি জানতে চাচ্ছেন? আমার ছেলের বয়স 4 বছর। ছেলের হচ্ছে সমস্যা 7 দিন, 8 দিন, 6 দিন পরে বাথরুম হয়।
আচ্ছা আচ্ছা, হাসানুজ্জামান সাহেব, আপনাকে একটা অনুরোধ করব, আপনি প্রশ্নটা করার সময় আপনার যে টিভির ভলিউমটা আছে সেটা একটু কমিয়ে দিন, তাহলে আপনার প্রশ্ন করতে ইজি হবে। জি 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 জি, এবার করুন প্রশ্নটি। জি, প্রশ্ন হচ্ছে কি, আমার ছেলের বয়স 4 বছর। ছেলেকে ওষুধ না খাওয়াইলে উনি বাথরুম হয় না, 7 দিন 8 দিন পরে বাথরুম হয়। আচ্ছা স্যার, আপনি প্রশ্ন করতে পারেন। আপনাদের কারো কনস্টিপেশন আছে, কষা আছে বাবা মার? না না, শুধু বাচ্চার কনস্টিপেশন, তাই তো? জি জি জি। এটা কি আপনার মানে জাস্ট ইদানিং হচ্ছে না অনেকদিন থেকেই? হ্যাঁ, ওর অনেক দিন থেকে, এই 1-2 বছর, 4 বছর বয়স তো, 2 বছর থেকে এই সমস্যা। আর 5-6 দিন পর যে হাগুটা হয়, হ্যাঁ, ওটা কি খুব হার্ড হয় না আপনার আঠালো হয়? না, এটা হচ্ছে আঠালো হয় স্বাভাবিক যেরকম, বা আঠালো হয়। কিন্তু যদি বাচ্চাকে ইজি লাইফ কোনো সিরাপ খাওয়াই দিই, তাহলেও আবার পরের দিনই বাথরুম করে, আজকে খাওয়ালে কালকেই করে। আচ্ছা আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। ধন্যবাদ দর্শক, আমাদের সাথেই থাকুন। জি স্যার। না, কনস্টিপেশন তো ওই খুব একটা হার্ডও হয় না, আমার কথা থেকে বোঝা গেল। হ্যাঁ, তাই প্রথমে হচ্ছে যে একটু মানে ডায়েটটাকে একটু করতে হবে, ওকে একটু ফাইবার ডায়েট বেশি দিতে হবে। হ্যাঁ, এই ক্ষেত্রে ভেজিটেবলটা ওকে ভালো, ভেজিটেবলের মধ্যে গাজর, মিষ্টি কুমড়া, লিফি ভেজিটেবলগুলো দিতে হবে বেশি। ইসুকুলি ভুসি খুব ভালো কাজ করে। হ্যাঁ, ঠিক আছে। আর বাচ্চার ওই যে বাউল, অনেক বাচ্চারা কিন্তু ওই যে মানে আমরা যে বাউল হ্যাবিট, বাউল ট্রেনিং যেটা বলা হয়, 4 বছরের বাচ্চা তো, যেন বাচ্চারা কিন্তু কনস্টিপেশন বেশি হয়, কারণ ওরা হয় কি, ওই যে যখন আর্টসটা আসে, হ্যাঁ, হাগুর যখন বেগটা আসে, তখন ওরা কিন্তু করতে চায় না। ধরো খেলছে ওই গেমসের মধ্যে, হ্যাঁ, যে আমি যে যাবো, হ্যাঁ, সুতরাং ওকে একটু বাউল ট্রেনিংটা, বাউল হ্যাবিটটাকে একটু গাইড করতে হবে। তারপরে যেটা হচ্ছে, যেটা বললাম, খাবার, লিফি খাবারগুলো বেশি দিতে হবে। ওষুধটা আমরা দেই, হ্যাঁ, যদি দেখা গেল যে না এরপরেও কাজ হচ্ছে না, তখন যেটা বললেন একটা ওষুধের নাম বলে, ওটাও দেওয়া হয়ে থাকে। হ্যাঁ, সুতরাং ওষুধটা থেকে দূরে থেকে আমাকে বাউল ট্রেনিং, বাউল ফুড হ্যাবিটটাকে একটু চেঞ্জ করে দেন, আমার মনে হয় এতেই ভালো ফল পাওয়া যাবে। আচ্ছা, 4 বছর আসলে শিখে যাবে বাবা মা যদি সুন্দর করে তাকে ট্রেনিং দেয়। আমাদের সাথে আরেকজন দর্শক যুক্ত হয়েছে স্যার। কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, জি, প্রশ্ন করুন, কার সম্পর্কে জানতে চাচ্ছেন? আমার প্রশ্ন হচ্ছে, আমার বাচ্চার বয়স 11 বছর, কিন্তু ও কোনো কিছু খেতে চায় না, আর শরীর মানে যদি দেখি শরীরের দিকে, তাহলে মনে হয় যে ও রোগাক্রান্ত, এরকম। মানে শরীরে কোনো অ্যাক্টিভ এনার্জেটিক ওজন জি, ওজনটা ওর মানে 11 বছর বয়সে ওজন হচ্ছে 25 কেজি, ওজন বাড়ে না। 1 বছর আগেও মেপেছি 25 কেজি, এখনো 25 কেজি। তো এই অবস্থায় আমি শারীরিক ভালো পরামর্শ চাচ্ছি। আপনার বাচ্চা কি মানে দৌড়ঝাঁপ করে তো, দুষ্টুমি করে তো? হ্যাঁ, দুষ্টুমি করে, সাইকেল চালায়, বিকেলবেলা সাইকেল চালায়, সবকিছু দুষ্টুমি করে। সাইকেল চালায়, মাশাআল্লাহ। আপনি পারেন দৌড়ে ওর সাথে পারেন? জি না, মানে ও দুষ্টুমি ঠিকই করে, খেলতে চায় খুব, মানে খেলাধুলা সবসময় খেলাধুলা করতে চায়। হ্যাঁ, যে বাচ্চা দুষ্টুমি করে, সাইকেল চালাচ্ছে, লাফালাফি করছে, সে বাচ্চার ওজন নিয়ে কোনো চিন্তার কিচ্ছু নাই। হ্যাঁ, ওকে একদম ওর উপর ছেড়ে দেন, ঠিক আছে? তখন খুবই কম না, অ্যাক্টিভ তো আপনার। হ্যাঁ, ওজন কম আমি অস্বীকার করছি না, 11 বছর বাচ্চার 25 কেজি ওজনটা কম, কিন্তু আপনাকে যেটা হলো মূল ব্যাপারটা হচ্ছে যে আপনার বাচ্চার মধ্যে এনার্জি আছে কিনা, আপনার বাচ্চা হাসি খুশি কিনা, আপনার বাচ্চা অ্যাক্টিভ কিনা। হ্যাঁ, সুতরাং আপনি মন খারাপ করার কিছু নাই, আপনার বাচ্চা অ্যাক্টিভ আছে, সাইকেল চালাচ্ছে, আপনি ওর সাথে দৌড়িয়ে পারেন না, এক্সিলেন্ট। হ্যাঁ, মন খারাপ করার কিছু নাই। তার মানে স্বাভাবিক উপায়ে আপনি যেভাবে আসলে আপনার বাচ্চা কাচ্চাকে খাওয়াচ্ছেন আর দেখছেন, এটাই আসলে এনাফ, আপনার বাচ্চা কাচ্চা তার মতো করেই বড় হোক। স্যার, আমরা কথা বলছিলাম এই যে শিশুর যাবতীয়, আসলে আমরা বুঝতে পারছি যে আসলে শিশুদের ব্যাপারে তার বাবা মারা আসলে খুব সেন্সিটিভ থাকে। কখনো ওজন বাড়ছে না, কখনো পায়খানা হচ্ছে না, আবার কখনো পায়খানা খুব ঘন ঘন হচ্ছে। এই বিভিন্ন কারণেই হয়তো বা দেখা যায় এই অ্যান্টিবায়োটিকের যথেচ্ছা ব্যবহার, যেটা নিয়ে আমরা আসলে অনুষ্ঠানের শুরু থেকে কথা বলছিলাম। জানতে চাই স্যার, আপনি খুব সুন্দর করে বলছিলেন যে অ্যান্টিবায়োটিকের ব্যবহারটা বন্ধ করার জন্য একটা শিশুর সুস্থকর জীবন, মানে হেলদি লাইফস্টাইল খুব দরকার, সেটা যদি স্যার একটু বলেন। কোশ্চেন হওয়ার জন্য ইন্টারাপশন হয়ে গেল, যেটা বলছিলাম উইনিং এর সময় বলছিলাম না, এখন শিশুকে তো তেল দিতে হবে, তাই না? তেল খাওয়াতে হবে। আর বাবা মা তো চিনি, যেটা বললা যে বাচ্চার জন্য, আমার বাচ্চার জন্য আমি ন্যাচারালি খুব সেন্সিটিভ, খুবই ন্যাচারাল, আর বাচ্চাকে সবচেয়ে ভালো জিনিস আমাকে দিতে হবে, হ্যাঁ, বেস্ট। এখন তেল, তারপরে হ্যাঁ তেল, স্যার অলিভ অয়েল দিচ্ছি। অলিভ অয়েল তো ইটস গুড অয়েল, তাই না? অলিভ অয়েলটা হচ্ছে যে ইট ইস এ ভালো তেল, কিন্তু এটা ওয়েট গেইন করাবে না।
তাই বাচ্চাকে তো আমার অলিভ অয়েল দেওয়া দরকার নেই, তো বাচ্চাকে নর্মাল তেল খাওয়াবো। হ্যাঁ, আমার বাচ্চা যদি ওবেস হয়ে থাকে বা তার যদি অন্য কোনো প্রবলেম থাকে হেলথ রিলেটেড, কোলেস্টেরল বেশি আমরা পাচ্ছি এখন অনেক, এখন তো আবার উল্টা হচ্ছে তাই না, ফাস্ট ফুড খেয়ে বাচ্চাদের হাই কোলেস্টেরল পাচ্ছি, লিপিড বেশি পাচ্ছি, অনেক ছোট বয়সে কিন্তু স্যার ডায়াবেটিস হয়ে যাচ্ছে। ডায়াবেটিস, ইউ আর অ্যাবসলিউটলি রাইট, ওবেস হয়ে যাচ্ছে, দ্যাট ইজ ডিফারেন্ট থিং। কিন্তু যে বাচ্চা 6 মাসের বাচ্চা যে নর্মাল ওয়েট গেইন হচ্ছে, তাকে আমি অলিভ অয়েল কেন দেবো? নর্মাল সয়াবিন তেল খাবে, হ্যাঁ, সেটা ওয়েট গেইনে হেল্প করবে তোমাকে। এবং উইনিংয়ে আমাকে প্রোটিন দিতে হবে। হ্যাঁ, আমি তো ক্যারট বয়েল, পামকিন বয়েল, ও আরেকটা কথা, নাটস পাউডার। আচ্ছা, এখন তো নাটসের একটা ক্রেজ চলছে, তো আমি অ্যালমন্ডস দিচ্ছি, ওয়ালনাটস দিচ্ছি, ক্যাশিউ নাটস দিচ্ছি বাচ্চাদের, বিভিন্ন ধরনের বাদাম খাওয়াচ্ছি। বাদাম আপনি খান, আমি জিজ্ঞেস করি প্যারেন্টস, আপনি খান, আপনি তো পিজা খাচ্ছেন। আমাদের এখন মা বাবা যদি হ্যাঁ অস্বীকারও করে, হ্যাঁ ডক্টর আচ্ছা, এটা কিন্তু যে বাচ্চারা কিন্তু খুব ভালো অবজারভার, এটা কিন্তু আমরা বুঝতে পারি না। একটা 6 মান্থের বাচ্চা, 8 মাসের বাচ্চা তোমার কিন্তু অবজার্ভ করে বাবা মা কি খাচ্ছে, এবং বাবা মা কি খাচ্ছে ওটা কিন্তু বাচ্চাকে, এটা সায়েন্টিফিক্যালি প্রুভড। হ্যাঁ, আমি যদি বাসায় আমি যদি পিজা খাই, আমি যদি বিরিয়ানি খাই, আর আমি বাচ্চাকে যদি খাওয়াইছি, বয়েল খাবার দিচ্ছি, সে বাচ্চা খাবে না। আচ্ছা, that baby watches you, what type of food you are taking, তাই না? এইটাকে আমাকে প্যারেন্টসদেরকে হেলদি ফুডে অভ্যস্ত হতে হবে, তখন বাচ্চা হেলদি ফুড খাবে। এটা কিন্তু ওয়ান ওয়ে কমিউনিকেশন, বোথ ওয়ে কমিউনিকেশন। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, যেটা বলছিলাম যে বাচ্চাকে এখন আমাকে প্রোটিন দিতে হবে, পর্যাপ্ত ফ্যাট দিতে হবে। প্রোটিন কোথা থেকে আসবে? একটা মিল্ক, সেটা ব্রেস্ট মিল্ক হতে পারে, ফর্মুলা হতে পারে। প্রোটিন আসবে ফিশ থেকে, প্রোটিন আসবে চিকেন থেকে, তাই না? আর ফ্যাট কোথা থেকে আসবে? ফ্যাট আসবে অয়েল থেকে। ভেজিটেবল দরকার, ভেজিটেবলটা কি দেবে? মাইক্রোনিউট্রিয়েন্টস দেবে। হ্যাঁ, ভেজিটেবলের মধ্যে আমরা মাইক্রোনিউট্রিয়েন্টস বলতে বুঝি আমি জিঙ্ক, ওখান থেকে জিঙ্ক আসবে, সেলেনিয়াম আসবে, মাল্টিভাইটামিনগুলো আসবে। হ্যাঁ, এই মাইক্রোনিউট্রিয়েন্টসও দরকার আছে। মাইক্রোনিউট্রিয়েন্টস দরকার আছে যে এটা আমাদের যে এনজাইম আছে শরীরের মধ্যে, যে এনজাইমগুলা আমাদের ডাইজেশনে হেল্প করে, হরমোনকে হেল্প করে। হ্যাঁ, সুতরাং ওই মাইক্রোনিউট্রিয়েন্টসের জন্য আমাদের ভেজিটেবল দিতে হবে। কিন্তু উইনিং পিরিয়ডে আমাদের মেইন ফোকাসটা থাকতে হবে প্রোটিন অ্যান্ড ফ্যাটের উপর। তার মানে আসলে একটা শিশুর বড় হওয়া এবং তার সুস্থ শরীরের জন্য তার খাওয়া দাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি স্যার বলছিলেন যে তার খেলাধুলা এবং এক্সারসাইজের দিকেও নজর দেওয়া, কিন্তু লাইফস্টাইল যেটা বলছিলাম, বর্তমানে কিন্তু দেখা যাচ্ছে স্যার সবাই এখন তো তুমি বোধহয় পাও প্রচুর যে ভিটামিন ডি। হ্যাঁ, মানে এটা আমার যদি র্যান্ডম যদি আমি টেস্ট করি বাচ্চাদের, বড়দের কথা বাদই দিলাম, 90% তোমার ভিটামিন ডি কম পাওয়া যায়। এবং এটার কারণ হচ্ছে যে ঘরের মধ্যে কোনো সান এক্সপোজার নাই। অ্যাটলিস্ট হাফ অ্যান আওয়ার বাচ্চাকে সূর্যের আলো তো সংস্পর্শে আসতেই হবে। এবং ভিটামিন ডি কম হওয়ার ফলে কি ফ্যাটিক হয়ে যাচ্ছে, কিন্তু হ্যাঁ, ফ্যাটিক হচ্ছে, রিকেটস হচ্ছে বাচ্চাদের। হ্যাঁ, এখন আর প্রচুর রিকেটস পাচ্ছি। ভিটামিন ডি কমের জন্য ডেভেলপমেন্টটা স্লো হয়ে যাচ্ছে। বাচ্চা যেখানে 6 মাসে বসার কথা 8 মাস লাগছে বসতে, হাঁটতে, দাঁড়াতে, সবগুলো স্লো হয়ে যাচ্ছে। এবং সর্বোপরি স্যার আমার যেটা মনে হয় রোগ প্রতিরোধ ক্ষমতাও তাদের দুর্বল হচ্ছে। ডেফিনেটলি ভিটামিন ডি একটা বিশাল রোল আছে ইমিউনিটির উপরে। হ্যাঁ, ঠিক আছে। সুতরাং বাচ্চার হেলদি লাইফস্টাইল, যদি হেলদি ফুডের পাশাপাশি আমাকে স্পোর্টসে ইনভলভ করতে হবে ওকে। হ্যাঁ, অ্যাটলিস্ট যেটা বললাম যে হাফ অ্যান আওয়ার সান এক্সপোজার, 15 মিনিটের জন্য হলো বাচ্চাকে নিয়ে একটু বাইরে যান। হ্যাঁ, আমাকে যে সকালে হাঁটতে এমন কথা নেই, যে হাঁটার যে অভ্যাসটা করা। এবং বলা হচ্ছে তোমার নেচার, হ্যাঁ, তুমি যদি নেচারের সাথে কানেক্ট হও, তো নেচার কিন্তু তোমাকে ব্লেস করবে। এটা কিন্তু এটা নেচার কীভাবে ব্লেস করে, ইউ উইল ফিল। তুমি যদি বাচ্চাকে দেখবা যে একটা বাচ্চাকে নিয়ে যে তুমি যদি মিনিমাম 15 মিনিট দিয়ে শুরু করো, ইভিনিংয়ে একটু বাইরে হাঁটো, কাছাকে তোমার ঢাকা শহরে পার্ক পাওয়া মুশকিল, তোমার যে ওয়াকওয়ে আছে বাসার সামনে, ওইখানেই তোমার কাস্টমাইজ করে ফেলো, ছাদে নিয়ে হাঁটো। হ্যাঁ, 15 মিনিট, এবং ওই নেচারে খোলা আকাশের সংস্পর্শে আসো। দেখবে যে বাচ্চা, তুমি জাস্ট স্টাডি করে দেখো, অবজার্ভ করে দেখো যে ওই বাচ্চাটাই 6 মাস পরে
সে অনেক ইউফোরিক, অনেক প্রাণবন্ত বাচ্চা হবে, অনেক মিশুক বাচ্চা হবে, হ্যাঁ, অনেক মানে ওর মানে কানেকশন কমিউনিকেশন স্কিলটা অনেক ডেভেলপ মানে করবে। সর্বোপরি সুস্বাস্থ্যের পাশাপাশি একজন বাচ্চা আসলে সর্বোপরি একজন ভালো মানুষে পরিণত হবে, যেটা কিনা আসলে তার বেশ ছোটবেলা থেকেই আমাদের সেই বিল্ড আপটা তৈরি করে দিতে হবে। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার ব্যস্ত সময়ের মধ্যে থেকে, আর তাছাড়া ঢাকা শহরে বেশ যে ঝামেলা চলছে তার মধ্য থেকেও স্যার আপনি আপনার মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন, আমাদের দর্শকদেরকে সময় দিয়েছেন, নেক্সাস টেলিভিশনকে সময় দিয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। তোমাকে ধন্যবাদ, আর নেক্সাস টিভি দর্শকদের ধন্যবাদ। দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন। আসলে আমাদের বিশেষজ্ঞের সাথে কথা বলে যেটা বোঝা গেল, অ্যান্টিবায়োটিকের ব্যবহার বিশেষ করে শিশুদের ক্ষেত্রে আমাদেরকে ভালোভাবে সচেতনতা খুব দরকার। কেননা একজন শিশু একজন বয়স্ক মানুষের ক্ষেত্রে সম্পূর্ণ আলাদা, তার ওজন, উচ্চতা এবং তার রোগ সম্পূর্ণ আলাদা। তাই তাকে কখন অ্যান্টিবায়োটিক আমাকে দিতে হবে এবং কখন অ্যান্টিবায়োটিকের ডোজ কতটুকু দিতে হবে, কোন সময় দিতে হবে, এটা অবশ্যই একজন শিশু রোগ বিশেষজ্ঞের পরামর্শ ছাড়া, প্রেসক্রিপশন ছাড়া কোনোভাবেই একটা শিশুকে অ্যান্টিবায়োটিক দেওয়া যাবে না। এই সচেতনতা তৈরি করতে হবে ঘরে ঘরে আজ থেকেই। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। নিশ্চয়ই দেখা হবে সামনে আগামীতে কোনো পর্বে। সেই পর্যন্ত বিদায় নেব। নেক্সাস টেলিভিশনের সাথেই থাকবেন।